ঘটনাটা যেই গ্রামের, সেই গ্রামে একটা লোক থাকতো, তার নাম আতা মিয়া। আতা মিয়া মাছ ধরতে খুব ভালোবাসতেন। 10 বছর বয়সী একটা ছেলে ছিল, নাম আতাউর। আতা মিয়া প্রায় প্রতি রাতেই মাছ ধরতে যেতেন, সাথে করে তিনি তার ছেলেকেও নিয়ে যেতেন। ঘটনাটা যেদিন শুরু, সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিক চাঁদের আলোয় আলোকিত। আতা মিয়া ও তার ছেলে আতাউর পূবের বিলে মাছ ধরতে গিয়েছিল। বলে রাখা ভালো, গ্রামের পূর্ব দিকে যে বিল ছিল তাকে সবাই পূবের বিল বলতো। আতাউর নৌকার উপরে বসেছিল আর আতা মিয়া পেতে রাখা জাল টেনে তুলছিল। এমন সময় আতাউরের কানে একটা শব্দ আসে। হঠাৎ পানি যদি খুব নাড়াচাড়া করে যেরকম শব্দ হয়, সেই রকম একটা শব্দ। আতাউর প্রথমে শব্দটা আমলে নেয়নি, কারণ তার বাবাই তো জাল টেনে তুলছে, সেখানে থেকে হয়তো শব্দটা আসছে। কিন্তু পুনরায় শব্দটা কানে আসে। এরপর তার মনে হতে থাকে শব্দটা অনেক দূর থেকে আসছে, কারণ শব্দটা কাছ থেকে আসলে অনেক জোরে শোনা যেত, কিন্তু শব্দটা অনেক ধীরে ধীরে শোনা যাচ্ছে। তার মানে শব্দের উৎসটা অনেক দূরে। আতাউর তার বাবাকে বলল, বাবা, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না তো, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তুই কি শুনতে পাচ্ছিস? আমি পানি নাড়াচাড়া করার শব্দ পাচ্ছি। তাই শুনে আতা মিয়া হেসে বলে, ধুর বোকা ছেলে, আমি তো পানিই নাড়াচাড়া করছি, তুই হয়তো এটার শব্দ পাচ্ছিস। আতাউর আর কোনো কথা বাড়ায় না। হয়তো তার বাবা ঠিকই বলেছে, হয়তো মনের ভুল হচ্ছে। বেশ কিছু সময় এভাবে কেটে যায়, আর কিছুই ঘটেনি। এই সময়ের মধ্যেই আতা মিয়া তার সব জাল গুটিয়ে নেয়। চলে আসবে এমন সময় আবার শোনা যায়। এবার বাবা ছেলে দুজনেই শুনতে পায়। এবার মনে হচ্ছে শব্দটা তাদের দিকে এগিয়ে আসছে। তারা পেছনের দিকে ঘুরে তাকায় এবং দেখতে পায় এক বিভৎস দৃশ্য। তারা দেখে একটি প্রাণী পানির ওপর দিয়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসছে। আর একটু এগিয়ে আসলেই তারা যা দেখল তা আরও ভয়ঙ্কর, কারণ প্রাণীটি একা না, তার পেছনে আরও 6টি একই রকম দেখতে প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তাদের ভয় চরম সীমায় পৌঁছে যায় যখন তারা দেখে যে আসলে তারা যে প্রাণীগুলোকে প্রাণী ভেবেছিল তারা এক একটা মানুষের আকৃতির অবয়ব। মানুষের আকৃতির এই জন্যই বলছি, কারণ সেই প্রাণীগুলো দেখতে অনেকটা মানুষের মতো। তাদের মানুষের মতো চোখ, নাক, মুখ আছে, কিন্তু তাদের কানটা অনেক বেশি বড়, আর তাদের হাতটা অনেকটা হাঁসের পায়ের মতো ছিল এবং সেই পায়ে ধারালো নখ আছে। পাটা মানুষের মতোই, তবে সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো তাদের শরীরের চামড়া অনেকটা কুনো ব্যাঙের চামড়ার মতো। আর তারা 2 পা দিয়ে নয়, বরং 4 হাত পা দিয়ে হাঁটছে। এজন্যই দূর থেকে দেখলে অনেকটা প্রাণীর মতো মনে হয়। গভীর রাত, শুনশান একটা খাল, খালের পানিতে নৌকার ওপর 2টি মানুষ, আর সামনে 7টা মানুষ আকৃতির অবয়ব। এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটাও ভয়ে মুষড়ে পড়বে। এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়ে আতা মিয়া ও আতাউর মারাত্মক ভয় পান। কি করা উচিত তারা ভেবে পাচ্ছিলেন না। অবয়বগুলোকে নৌকার দিকে এগিয়ে আসতে দেখে ঘোর কাটে আতাউর মিয়ার। সে তাড়াতাড়ি নৌকা বাইতে থাকে। লক্ষ্য একটাই, তীরে পৌঁছতে হবে। যে করেই হোক তীরে উঠতে হবে। অবয়বগুলো নৌকার পেছনে পেছনে আসতে থাকে, আর তাদের গতি ছিল অনেক। আতা মিয়া নিজের সর্বশক্তি দিয়ে নৌকা বাইতে থাকেন, কিন্তু অবয়বগুলোর গতির সামনে নৌকার গতিটি কিছুই নয়। দূরে তীর দেখা যাচ্ছে, আর এদিকে অবয়বগুলো নৌকাটা ধরে ফেলবে এমন একটা অবস্থা। কিছু উপায় না পেয়ে আতা মিয়া তার ছেলেকে বলে, আতাউর, তুই লাফ দে। আতাউর ছোট মানুষ, তাই অত কিছু সে ভাবতে পারেনি। বাবা যা বলেছে তাই করেছে। আতাউর পানিতে লাফ দেয়। বয়স কম হলেও গ্রামের ছেলে হওয়ায় সাঁতার ভালোই জানা ছিল। সে সাঁতরাতে শুরু করে। আতাউর পানিতে ঝাঁপ দেওয়ার পর আতা মিয়া দেখে সেও যদি পানিতে লাফ দেয় তাহলে কেউই বাঁচতে পারবে না। বাবা জীবনের প্রত্যেকটা সময়ে নিজের জীবনের বিনিময়ে হলেও চায় তার সন্তান ভালো থাকুক। এক্ষেত্রে আতাউরকে বাঁচাতে আতা মিয়া নিজের জীবনের ঝুঁকি নিলেন। আতা মিয়া নৌকা বাওয়া বন্ধ করে দিলেন, বৈঠাটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। অবয়বগুলো যখন নৌকার কাছে চলে এসেছে তখন আতা মিয়া জোরে জোরে আজান দিতে শুরু করেন, আর বৈঠা দিয়ে অবয়বগুলোকে আঘাত করতে থাকেন। এদিকে আতাউর ততক্ষণে তীরে উঠে গেছে। তীরে উঠে সে পেছনে ফিরে তাকাতেই দেখে অবয়বগুলো তার বাবাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। একটা অবয়ব তার দিকে তাকায়, মনে হয় অবয়বটা প্রচণ্ড রেগে আছে। অবয়বটি তীরের দিকে আসতে থাকে। আতাউর প্রচণ্ড ভয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে দেখে অবয়ব
তীরে উঠে গেছে এবং তাকে তাড়া করছে। সে আবার দৌড়াতে শুরু করে। কোন দিকে কতক্ষণ দৌড়েছে তার মনে নেই। কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারায় আতাউর। সকালে জ্ঞান ফিরলে সে দেখে সে একটা ধানের জমির আইলের কাছে পড়ে আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় আতাউর। বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। নিজেকে আবিষ্কার করে একটা বড় বিলের মাঝে। সে চিনতে পারে বিলটাকে। এটা তো পশ্চিম পাড়ার বড় বিলটা। গত রাতের কথা মনে পড়ায় সে আবার বাড়ির দিকে দৌড় দেয়। বাড়ির কাছে আসতেই সে দেখে বাড়িতে অনেক মানুষের ভিড়। সে বাড়ির ভেতরে প্রবেশ করতেই সবাই বলতে থাকে, আতাউর ফিরে এসেছে, আতাউর ফিরে এসেছে। তার মা তাকে এসে জড়িয়ে ধরে। তখনই তার বাবার কথা মনে পড়ে। বাড়িতে এত মানুষ সে দেখতে পাচ্ছে, কোথাও তার বাবাকে দেখতে পাচ্ছে না। মাকে বাবার কথা জিজ্ঞেস করতেই মা কান্নায় ভেঙে পড়ে। আতাউর দৌড়ে বাসার ভেতরে যায়। গিয়ে যা দেখে তা দেখে সে আবার জ্ঞান হারায়। সে দেখে বাড়ির আঙিনায় রাখা হয়েছে তার বাবার নিথর শরীরটা। পুরো শরীরটা ক্ষত বিক্ষত। কিছু কিছু জায়গায় মাংস নেই, মনে হচ্ছে কেউ খুবলে নিয়েছে। আতাউরের জ্ঞান ফিরলে সবাই তার কাছে জানতে চায় রাতে তাদের সাথে কি ঘটেছিল। আতাউর সবটা খুলে বলে আর জানতে চায় বাবাকে তারা কোথায় খুঁজে পেল। একজন জানায়, সারা রাত তোমরা যখন বাসায় ফেরোনি তখন তোমার মা আমাদের কাছে এসে তোমাদের একটু খুঁজে দেখার অনুরোধ করে। আমরা কয়েকজন খুঁজতে খুঁজতে খালের ধারে গিয়ে দেখি তোমার বাবা রক্তাক্ত অবস্থায় নৌকার ওপর পড়ে আছে, আর তুমি সেখানে নেই। আমরা সবাই তোমার বাবাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি, আর তোমাকে খুঁজতে যাব এমন সময় তুমি বাসায় ফিরে আসো। সবাই মিলে আতামিয়াকে জানাজার পর কবর দেয়। ঘটনাটা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়। সবাই রাতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু তারা কি জানতো সবেমাত্র শুরু হয়েছে ঘটনা। মৃত্যুর তাণ্ডব শুরু হতে যাচ্ছে গ্রামটিতে। কিছুদিন পরের ঘটনা। বর্ষণ মুখর দিন। সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দুই একবার বৃষ্টি থামলেও আকাশ থেকে মেঘের দলগুলো সরে যায়নি। সেদিন কারো কোনো কাজ ছিল না। গ্রাম অঞ্চলে বৃষ্টির দিনে কারো কোনো কাজ থাকে না, তাই সবাই গল্প করে এবং এভাবেই দিন পার হয়ে যায়। আর গল্পের সাথে মুড়ি খাওয়া সবার অনেক প্রিয়। প্রায় প্রতিটি বৃষ্টির দিনের মতো সেদিনও সবার সাথে বসে গল্প করছিলেন নিয়ামত সাহেব। এই গ্রামের মাতবর তিনি। এমন সময় তার বাড়ির চাকরটি হাঁপাতে হাঁপাতে ছুটে আসলো। চাকরটিকে হাঁপাতে দেখে নিয়ামত সাহেব জিজ্ঞেস করলেন, কিরে লতিফ, কি হয়েছে? লতিফ বলে, সর্বনাশ হয়ে গেছে সাহেব, আমাদের সাদা গাভীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর শুনে নিয়ামত সাহেব বেশ রেগে গেলেন এবং রাগের স্বরে বললেন, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? গাভীটা কোথায় গেল? লতিফ বলল, আমি গোয়ালে খাবার দিতে গিয়ে দেখি অন্য সব গরু থাকলেও সাদা গাভীটা সেখানে নাই। কথাগুলো শুনে নিয়ামত সাহেব লতিফকে অনেক বকাঝকা করেন। বকাঝকা শেষে নিয়ামত সাহেব লতিফকে গরুটা খুঁজতে যেতে বলেন। ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে। হাতে একটা হ্যারিকেন নিয়ে লতিফ গাভীটিকে খুঁজতে বের হয়। পথে এক ব্যক্তি লতিফকে বলে সে বিকেলে গাভীটিকে বিলের দিকে যেতে দেখেছে। লতিফ এবার বিলের দিকে যেতে শুরু করে। কিছু দূর যেতেই বৃষ্টিটা আবার শুরু হয়। বৃষ্টির পানিতে হ্যারিকেনটার নিভু নিভু অবস্থা, যদিও একেবারে নিভে যায়নি, কারণ আমরা যারা হ্যারিকেন দেখেছি তারা জানি যে হ্যারিকেনের আলোটা একটা কাঁচের মধ্যে থাকে। এই কারণেই বৃষ্টির পানিটা হ্যারিকেনকে নিভিয়ে দিতে পারেনি। যাই হোক, বৃষ্টির সাথে লড়াই করতে করতে লতিফ বিলের পাশে গিয়ে পৌঁছায়। হ্যারিকেনের আবছা আলোয় লতিফ দেখতে পায় সাদা কিছু একটা বিলের ধারে দাঁড়িয়ে আছে। লতিফ মনে করে সেই গাভী হয়তো দাঁড়িয়ে আছে। লতিফ সেদিকে এগোতে থাকে। সে ধীরে ধীরে কাছে চলে যায়। হঠাৎ করে একটা দমকা হাওয়া লতিফের হ্যারিকেনটাকে নিভিয়ে দেয়। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি তখনও কমেনি, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় লতিফ গাভীটাকে যখনই ধরতে যাবে, হঠাৎ করে বিলের পানির মধ্যে কিছু একটা গাভীটিকে বিলের পানির মধ্যে টেনে নেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে লতিফ কিছুই বুঝতে পারে না। বিষয়টি কি ঘটল বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। তার মাঝে আবারও বিদ্যুৎ চমকানোর আলোয় যে দৃশ্যটি সে দেখে তা সে কল্পনাও করতে পারেনি। লতিফ দেখতে পেল বিলের পানিতে 7টা মাথা ভেসে আছে, আর মাথাগুলো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে লতিফ মারাত্মকভাবে ভয় পায়। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে নারাজ। লতিফ এক দৌড় দিল। বাসার উঠোনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকেরা তাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যায়। লতিফের জ্ঞান ফেরে পরের দিন সকালে। তার জ্ঞান ফিরলে বাড়ির সবাই তার কাছে জানতে চায় কি ঘটেছিল। লতিফ সবার কাছে ঘটনা খুলে বলে। এবার ঘটনা শোনার পর গ্রামবাসীদের ভয় আরও দ্বিগুণ হয়ে যায়।
লতিফের কথা শুনে নিয়ামত সাহেব কিছু লোক নিয়ে বিলের পাশে যান গাভীটাকে খুঁজতে। গিয়ে দেখা মেলে এক হৃদয় বিদারক দৃশ্যের। গাভীটার মাথাবিহীন দেহ পড়ে আছে খালের পাশে। মনে হচ্ছে কেউ মাথাটাকে টেনে ছিঁড়ে নিয়েছে। পরপর দুটি একই ধরনের ঘটনা গ্রামবাসীদের মনে চরম ভয়ের সঞ্চার করে। তাই গ্রামবাসী এক প্রকার বিলটাতে মাছ ধরা বন্ধ করে দেয়। এর মাঝে চলে যায় বেশ কয়েকটি মাস। গ্রামে একজন লোক ছিল সামাদ নামে। তার একটা বিয়ের উপযুক্ত ছেলে ছিল। তার ছেলের নাম কুদ্দুস। কুদ্দুসের বিয়ে ঠিক করা হয় সেই গ্রাম থেকে 3 গ্রাম পরে অন্য এক গ্রামে আবুল সাহেবের মেয়ের সাথে। একদিন ভালো দিন দেখে তাদের বিয়ে দেয়া হয়। এবারে ঘটনাটি ঘটে বিয়ের 15 দিন পরে। সেদিন আবুল সাহেবের মেয়েকে দেখার ইচ্ছে হচ্ছিল। তাই আবুল সাহেব সিদ্ধান্ত নেন মেয়েকে দেখতে মেয়ের বাসায় যাবেন। যেমন চিন্তা তেমনই কাজ। পড়ন্ত বিকেলে আবুল সাহেব তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে মেয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে নেন মিষ্টি, ফল, পিঠা আর মাছ। তখনকার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তখন পায়ে হেঁটে চলাচলটাই একমাত্র মাধ্যম। আবুল সাহেবরা যখন তার মেয়ের গ্রামে প্রবেশ করেন তখন প্রায় রাত 10টা। তারা সেই বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের কানে পানি নাড়াচাড়া করার শব্দ আসে। প্রথম দিকে তারা এটাকে গুরুত্ব দেননি, কিন্তু ক্রমশ শব্দটা বাড়তে থাকে। তাদের কাছে টর্চ, হ্যারিকেন কিছুই ছিল না। আকাশে হালকা চাঁদের আলো ছিল, তাতে পথ মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল। পানির নাড়াচাড়ার শব্দ বন্ধ হয়ে যায়, কিন্তু শুরু হয় এক নতুন শব্দ। শব্দটা এখন মাটির সাথে কোনো কিছু ঘষে ঘষে চললে যেমন শব্দ হয় তেমন। এবার তারা পেছনে ফিরে তাকায় এবং দেখতে পায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। তারা দেখে প্রাণীর মতো সেই অবয়বগুলো তাদের পেছন পেছন আসছে। চোখ দুটো টকটকে লাল রঙের। এই দৃশ্য দেখে আবুল সাহেব ও তার ভাই এক দৌড় দেন। কে কোন দিকে দৌড় দিয়েছেন জানেন না। আবুল সাহেব তার সাথে আনা জিনিসগুলো ফেলেই দৌড় দেন। এবার তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল যে কেউই সেই অবয়বের পাল্লায় পড়েননি। আবুল সাহেব গ্রামের একটা বাড়িতে ও তার ভাই আরেকটি বাড়িতে আশ্রয় নেন। পরের দিন তারা সবাইকে সবকিছু খুলে বলেন। এবার গ্রামবাসী এই সমস্যার সমাধান করার জন্য মরিয়া হয়ে ওঠেন। তারা বিভিন্ন জায়গায় কবিরাজের খোঁজ করতে থাকেন। অনেক জায়গা থেকে অনেক কবিরাজ এলেও তারা কেউ তেমন সুবিধা করতে পারেননি। এর মধ্যে অনেক ভণ্ড কবিরাজও ছিল, যারা শুধু লোক ঠকিয়ে টাকা নেওয়ার জন্য এসেছিল। যখন গ্রামের লোক সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছিল, সেই সময়ে সমস্যা তার চূড়ান্ত রূপ লাভ করে। এবার সমস্যা শুরু হয় গ্রামের মধ্যে। প্রতি রাতেই গ্রামের মানুষের খোয়ার থেকে হাঁস মুরগি গায়েব হয়ে যেতে শুরু করে। প্রথম দিকে সবাই ভেবেছিল কোনো শেয়ালের কাজ হয়তো, কিন্তু এটি একদিন বা একটি রাতের ঘটনা না। সবার ধারণা ভুল প্রমাণিত হয়। একদিন এক মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়, কিন্তু মহিলার স্বামী কোনো এক কারণে সেদিন বাসায় ছিল না। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে নিয়ে মহিলা রাতে ঘুমিয়েছিল। হঠাৎ তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। গ্রামের বাথরুমগুলো বাসা থেকে একটু দূরে হয়। মহিলা বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর দরজা লক না করে শুধু ভিজিয়ে চলে যায়। যখন সে বাথরুম শেষ করে ফিরে আসে তখন সে এক ধরনের শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল তার ঘরের মধ্যে কেউ কিছু খাচ্ছে। সে দৌড়ে আসে এবং দরজা খুলে যে দৃশ্য দেখে তা পৃথিবীর কোনো মানুষ, বিশেষ করে একজন মা, কখনোই দেখতে চাইবেন না। তিনি দেখেন সেই প্রাণীর মতো অবয়বগুলোর একটি তার বাচ্চাকে মেরে তার শরীর থেকে মাংস খুবলে খাচ্ছে। এটা দেখে মহিলাটি জোরে একটা চিৎকার দেন। এবার অবয়বটি মহিলাকে আক্রমণ করতে আসে। এদিকে তার চিৎকার শুনে আশেপাশের লোকেরা তার বাসার দিকে আসতে থাকে। যখন মহিলার বাড়ির কাছাকাছি চলে আসে তখন তারা দেখতে পায় প্রাণীর মতো কোনো একটা কিছু তার বাসা থেকে বের হয়ে যাচ্ছে। মহিলার ঘরে ঢুকে তারা এক মর্মান্তিক দৃশ্য দেখে। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। ঘরের এক কোণে পড়ে আছে বাচ্চাটির অর্ধেক খাওয়া লাশ, আর অন্যদিকে মহিলার ক্ষত বিক্ষত দেহটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সবার চোখের সামনে মহিলাটি মারা যায়। এই ঘটনার পর পুরো গ্রামে নেমে আসে শোকের কালো ছায়া। এরপরে গ্রামের মানুষ একটা সভার আয়োজন করে এবং সিদ্ধান্ত নেয় যতদিন না একটা ভালো কবিরাজ পাওয়া যায় ততদিন রাতে কেউ বাড়ির বাইরে যাবে না। অনেক খোঁজাখুঁজি শেষে এক কবিরাজের সন্ধান পাওয়া গেল, যিনি এই গ্রাম থেকে 5 গ্রাম দূরে একটা গ্রামে থাকেন। গ্রামের সবাই তাকে নিয়ে তাদের সমস্যার কথা জানালেন। সব শুনে কবিরাজ বললেন, আমি আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকবো, তারপর আমি বলতে পারবো আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা। আমি আগামী বৃহস্পতিবার আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকবো।
যেই কথা সেই কাজ। বৃহস্পতিবার কবিরাজ সন্ধ্যার ঠিক আগে গ্রামে এসে উপস্থিত হন। যথা নিয়মে রাত নামে আর কবিরাজ তার থাকার জায়গা ঠিক করে ফেলেন সেই বিলের ধারে একটা গাছের নিচে। সেই রাতটা গ্রামবাসী নির্ঘুম পার করে দেয়। ভোর হতেই ছুটে যায় কবিরাজের কাছে কবিরাজের মতামত শুনতে। কবিরাজ বলে, গত রাতে আমি এই গাছটার নিচে বসেই আমার আসন করেছিলাম। রাত কত হবে জানি না, একটা কি দুটা, তখন দেখি পানির মধ্যে দিয়ে একটা কিছু আমার দিকে এগিয়ে আসছে। যেহেতু আমি আপনাদের কাছ থেকে সবকিছু শুনেছি, তাই আমার আর বুঝতে বাকি রইল না জিনিসগুলো কি। আমি তখন দোয়া পড়ে আমার চারিদিকে গোল একটা দাগ দিয়ে তার মাঝখানে বসি। একে একে জিনিসগুলো পানি থেকে উঠে আসে। 7টা প্রাণী আমাকে ঘিরে ফেলে চারিদিক থেকে, কিন্তু গোল দাগটার কারণে আমার কাছে আসতে পারছিল না। আসলে জিনিসগুলো কি কবিরাজ সাহেব? এক গ্রামবাসী প্রশ্ন করেন। তখন কবিরাজ বলেন, এগুলো এক ভয়ঙ্কর প্রজাতির জিন, যাদের মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান নেই। আমাদের এখন কি করা উচিত কবিরাজ সাহেব? গ্রামের মাতবর সাহেব জানতে চাইলেন। সত্যি কথা বলতে আমরা কিছুই করতে পারবো না। এরা প্রচণ্ড শক্তিশালী জিন, যারা আল্লাহকে ভয় করে না। এক কথায় এরা কাফির জিন। এদের বিরুদ্ধে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কবিরাজ বললেন। গ্রামবাসী কথাটা শুনে ভয়ঙ্কর রকমের হতাশ হলো আর বলতে থাকলো, তাহলে এই গ্রাম আর টিকল না, সবাইকে মেরে ফেলবে। গ্রামবাসীর মুখের দিকে তাকিয়ে কবিরাজ হয়তো তাদের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, তাই তিনি সবার উদ্দেশ্যে বলেন, তবে আপনাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই জিনগুলো এক জায়গায় বেশি দিন থাকে না, আর কিছুদিনের মধ্যেই হয়তো এরা আপনাদের গ্রাম ছেড়ে দেবে, কারণ এখানে এসে এদের অনেক দিন হয়ে গেছে। তাই আর দিন 10 মতো সাবধান থাকবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে গ্রামবাসীর দেহে প্রাণ ফিরে আসলো। অবশেষে কবিরাজের কথা সত্যি করে 11তম দিন থেকে সব সমস্যার সমাধান হয়ে গেল। রাসেল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম আপনার ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর কামরুজ্জামান, আপনি বলছেন যে আপনি এর আগেও ঘটনা পাঠিয়েছেন। আমি আপনার ঘটনা খুঁজলাম, কিন্তু আপনার আগের কোনো ঘটনা কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি আমার ইমেইলে। সুতরাং হয়তো ইমেল অ্যাড্রেস ভুল ছিল বা এরকম কোনো কিছু। আপনি খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন ঘটনাটি। আমি চাইব যে আপনি আগামীতেও ঘটনা পাঠান এবং আপনার ঘটনা আমরা রেগুলার প্রচার করতে চাই। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি সাজ্জাদ কেরাম খান রহিম, ঠিকানা চর রায়পুর, সিরাজগঞ্জ। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, সেটা আমরা কখনো শেয়ার করি না, সুতরাং আজকেও করছি না। তারপরে তিনি লিখছেন, আজকের ঘটনাটি আমার এক বন্ধুর চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, তাই ঘটনায় আমি নামটি ব্যবহার করছি না। আমি আমার চাচার মতো করে বলছি। আমি তখন ঢাকাতে চাকরি করতাম। তখন একবার বাড়িতে এসে বাজারের একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, মামা বটপুর যাবেন? আমার কথা শুনে রিকশাওয়ালার চোখ বড় বড় হয়ে গেল। শুধু তার নয়, আশেপাশে থাকা সকল রিকশাওয়ালা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে আমার মনোযোগ সামনে থাকা রিকশা চালকের দিকে। নিজের চোখ দুটি বিশাল বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? যাবেন কিনা বলুন? রিকশাওয়ালা হক চকিয়ে গেল। নিমেষেই নিজেকে সামলে নিয়ে ভয় ভয় কণ্ঠে বলল,
না মামা, ওদিকে যাওয়া যাবে না, সমস্যা আছে। দিনের আলো থাকলে আপনাকে নিয়ে যেতাম, এখন রাত 10টার উপরে বাজে, এত রাতে যেতে পারবো না। এটি বলে রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে চলে গেলেন। আশেপাশে থাকা আরও রিক্সাওয়ালাদের যাওয়ার কথা বলতেই তারাও না করে দিয়ে চলে গেলেন। গ্রামের বাজারের ভেতরে দাঁড়িয়ে আছি প্রায় 30 মিনিটের মতো। আগামীকাল ঈদ, পুরো বাজারে মানুষের কোলাহল। কত রিক্সাওয়ালা খালি রিক্সা নিয়ে বসে আছে, অথচ বটপুর যাওয়ার মতো কাউকে পাচ্ছি না। সবাই গন্তব্য শুনে চলে যাচ্ছে। মোবাইলে তেমন একটা চার্জ নেই যে বাসায় ফোন দিয়ে কাউকে আসতে বলবো। বেশি রাত করে বাসায় ফিরতে চাই না দেখে সকালের বাসে রওনা দিয়েছিলাম যেন বিকেলের মধ্যে বাড়িতে পৌঁছাতে পারি। কিন্তু ভাগ্য এত খারাপ যে ঈদের আগে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যেটা বলার মতো না। বিকেলের বাস রাত 9টার দিকে গ্রামের বাজারে নামিয়ে দিয়ে চলে গেছে। যত সময় যাচ্ছে রাত গভীর হচ্ছে, একটু পর 11টা বেজে যাবে। বাজারে চেনা কাউকে দেখতে পাচ্ছি না যে তার সাথে বাড়ি যাব। আরও সময় বাজারে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না, তাই তার চেয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করাটাই উচিত কাজ হবে। এবং মাঝপথে রিক্সা পেলে সেটিতে উঠে বাড়ি যাব। যেমন ভাবা তেমন কাজ। দুহাতে 2টা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলাম। অন্ধকার রাত, আগামীকাল ঈদ, অথচ আমাদের গ্রামে তেমন কোনো আয়োজন চোখে পড়ছে না। নিস্তব্ধতা ছেয়ে আছে চারপাশে। আমি নাক বরাবর হেঁটে চলেছি। রাস্তার দুপাশে ধান ক্ষেত, অথচ সেখানে কোনো ধান নেই, এখনো মৌসুম আসেনি। ধান ক্ষেত পানিতে ভর্তি হয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা রিক্সার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলাম একটা ফাঁকা রিক্সা আমাদের গ্রামের দিকে যাচ্ছে। আমি দেরি না করে রিক্সাওয়ালাকে ডাকলাম, মামা, বটপুর যাবেন? রিক্সাওয়ালার পুরো মুখ কাপড় দিয়ে জড়িয়ে রাখা। তিনি রিক্সা থামিয়ে আমাকে উঠতে বললেন। আমি দ্বিধাবোধ না করে রিক্সায় উঠে পড়লাম। রিক্সা চলছে তার আপন গতিতে, আমি তার উপর বসে আছি। হঠাৎ রিক্সাওয়ালা মামা বলে উঠলেন, মামা কি ঢাকায় থাকেন নাকি? হ্যাঁ, কয়েক বছর ধরে বাড়ি আসা হয় না, তাই এবার ঈদের ছুটিতে চলে এসেছি। পায়ে হেঁটে কেন? রিক্সা নিয়ে যেতে পারলেন না? বাজারের সব রিক্সাওয়ালাকে যাওয়ার কথা বলেছিলাম, কেউ রাজি হয়নি। সামনে বটগাছের বাগান শুরু হবে, তারপর বাঁশঝাড়। এই সবের ভেতর দিয়ে খেয়েও রাতে আসা যাওয়া করতে চায় না। বাজার থেকে গ্রামের দূরত্ব 4 কিলোমিটার। এটুকুর ভেতর 4 ধরনের রাস্তা চোখে পড়বে। একটা ধান ক্ষেতের রাস্তা, একটা বট গাছের বাগান, তারপর বাঁশঝাড়, সবশেষে পড়বে একটা কবরস্থান। এসবের ভেতর দিয়ে আমাদের গ্রামে যাওয়া হয়। মামার কথায় আমি তেমন জবাব দিলাম না, চুপ করে থাকলাম। তখন মামা আবার বললেন, জানেন সাহেব, এই রাস্তা কিন্তু ভালো না। রাতের বেলায় কেউ এই রাস্তা দিয়ে যাতায়াত করে না। সবাই বলে ওই রাস্তা দিয়ে গেলে ভয়ানক সব জিনিস চোখে পড়ে। ভয়ানক জিনিস বলতে কি বুঝাচ্ছেন, একটু খুলে বলুন তো। মাথাহীন মানুষ, দেহ ছাড়া মাথা, কত কি। রাতের বেলায় খুব কম মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখবেন। আমার কথাগুলো শুনে ভয় পাবেন না। এই সব যে বিষয় আছে সবগুলো নেশাখোর মানুষ দেখেছে। আপনি নিশ্চয় জানেন, নেশাখোর মানুষের হুঁশ থাকে না। আমরা ততক্ষণে বটতলার মাঝামাঝি চলে এসেছি। আরও কিছুক্ষণ যাওয়ার পর বাঁশঝাড় পাবো। আমি শুধু রিক্সাওয়ালার কথা শুনে চলেছি, তবে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। এগুলো গল্প নাকি বাস্তব কিছুই বুঝে উঠতে পারছি না। মাঝখানে আমাদের কোনো কথা হলো না। বটগাছ, বটবাগান অতিক্রম করে বাঁশঝাড়ের সীমানায় এসে গেলাম। এমন সময় রিক্সাওয়ালা মামা নিজের রিক্সা থামিয়ে দিলেন। মাঝপথে এমন রিক্সা থামানোর কারণে আমি বললাম, কোনো সমস্যা হয়েছে? মাঝপথে এভাবে রিক্সা থামালেন যে? রিক্সার চেইন বোধহয় পড়ে গেছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি চেইন তুলে আসছি। লোকটি রিক্সার পেছনে গিয়ে চেন তুলে সামনে এলেন। তারপর রিক্সার সামনে দাঁড়িয়ে করুণ সুরে বললেন, সাহেব, আপনি শিক্ষিত মানুষ, আপনাকে আমি একটি মূল্যবান জিনিস দিব। আপনার কাজ থাকবে সেই মূল্যবান জিনিসটি আপনার এলাকার ইমাম সাহেবের হাতে তুলে দেবেন এবং আপনাকে কিছু টাকা দেব, সেগুলো আমার পরিবারকে দিয়ে দেবেন, কেমন? ওনার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনার মূল্যবান জিনিস কি যে আমাকে দিচ্ছেন? আপনি নিজে গিয়েও তো ইমাম সাহেবকে সেটা দিয়ে আসতে পারেন এবং আমাকে যে টাকাগুলো দেবেন সেগুলো আপনি নিজে গিয়ে দিয়ে আসতে পারেন। সাহেব, আমার পক্ষে যাওয়া সম্ভব না দেখে আপনাকে অনুরোধ করছি, এই টাকাগুলো আগে নিন। আমার নাম রফিকুল ইসলাম,
বাসায় আমার বৃদ্ধ মাকে পাবেন। তার কাছে এই টাকাগুলো দিলে তিনি খুব খুশি হবেন। এই বলে লোকটি আমার ব্যাগের ভেতর কতগুলো টাকা ঢুকিয়ে দিলেন। আমি বললাম, আপনি যখন বলছেন তখন না হয় দেব, তবে আপনি একটা কথা বলুন, আপনি নিজে গিয়েও তো টাকাগুলো মায়ের হাতে দিতে পারতেন। তখন লোকটি এমন কথা বলল যেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সাহেব, আপনাকে একটা গোপন কথা বলি। ওই বাঁশঝাড়ের শেষ সীমানায় একটা বস্তা পাবেন, তার ভেতর একটা জিনিস আছে। আপনি এখন অথবা কালকে সকালে ইমাম সাহেবকে নিয়ে বস্তা খুলবেন, কেমন? মামা, বস্তার ভিতরে কি আছে এবং কাজটি আমাকে দিয়ে করাচ্ছেন কেন? আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, আপনি নিজে গিয়ে এই কাজটি করতে পারতেন। লোকটি কোনো কিছু না বলে রিক্সা চালাতে শুরু করলেন। আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিলেন। যখনই ভাড়া দিতে যাব তখনই লোকটি বললেন, আমাকে টাকা দেওয়ার কিছু নেই, আমার ভাড়ার টাকাটি আমার আম্মাকে দিয়ে দিয়েন। আর পুরো রাস্তা আপনি একটি কথা জিজ্ঞেস করেছিলেন, আমি কেন কাজগুলো করছি না। সহজ ভাষায় আপনাকে একটা কথা বলি, অনুগ্রহ করে ভয় পাবেন না। আমি নিজের মনে সাহস জুগিয়ে বললাম, বলুন। সাহেব, আমি যদি বেঁচে থাকতাম তাহলে এই সব কাজ আমি নিজেই করতাম। আসলে আমি বেঁচে নেই। গত কয়েকদিন আগে মারা গিয়েছি কয়েকজন ডাকাতের হাতে। তারা আমাকে মেরে বাঁশঝাড়ের শেষে বস্তার ভেতরে ঢুকিয়ে মাটিতে পুঁতে রেখেছে। দয়া করে আপনি সেখানে যাবেন এবং আমার লাশ উদ্ধার করে সেটি ভালোভাবে জানাজা করার ব্যবস্থা করবেন। মাটি দেবেন, না হলে আমি শান্তি পাবো না। কাজটি যত তাড়াতাড়ি পারবেন করুন। আমার শরীরে পচন ধরা শুরু করেছে, আর বেশি দিন সেখানে থাকলে শরীরের কিছু অবশিষ্ট থাকবে না। এই বলে লোকটি তার মুখের ওপরের কাপড় সরিয়ে ফেলল। তখন আমার চোখের সামনে ভেসে উঠল তার অর্ধপচা দেহ। সেকেন্ডের ভেতর আমার আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে গেল। আমার মাথা ঘুরতে শুরু করলো। এইরকম অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে পড়লাম। তখন রিক্সাওয়ালা মুচকি হাসি দিয়ে বলল, কাজটা করবেন কিন্তু এত কষ্ট সহ্য হচ্ছে না। অনুগ্রহ করে আমাকে দাফন করুন, আমার আম্মার খেয়াল রাখবেন। এটি বলার সাথে সাথে চোখের পলকে হাওয়া হয়ে গেল রিক্সাওয়ালাটি। আমি এত কিছু সহ্য করতে না পেরে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশের বাসার সকলে বসে আছে। তাদের সকলকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে তারা অনুসন্ধান করতে বের হলো। আশ্চর্যজনকভাবে বাঁশঝাড়ের একদম শেষে রফিকুল ইসলাম নামে একজন রিক্সা চালকের মৃতদেহ পাওয়া গেল। মুহূর্তের ভেতর খবরটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ল এবং সাথে সাথে বেরিয়ে এলো রফিকুল ইসলামের মা। নিজের ছেলেকে দেখে অনেকক্ষণ কান্না করলেন। তারপর এলাকাবাসী মিলে তার দাফনের ব্যবস্থা করলেন। ঈদের নামাজের পরে তার দাফন করা হলো। তার এক সপ্তাহ পর নিজের ব্যাগ গুছিয়ে রাখছিলাম, এমন সময় কয়েক হাজার টাকা পেলাম। টাকাগুলো দেখে মনে পড়ে গেল এগুলো রফিকুল ইসলামের টাকা, মানে রিক্সা চালক ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম ওগুলো স্বপ্ন ছিল। টাকাগুলো দেখে সব ভুল প্রমাণিত হলো। টাকাগুলো মায়ের হাতে তুলে দিয়ে আসতে হবে। রাত 8টার দিকে রফিকুল ইসলামের মায়ের কাছে তার ছেলের দেয়া টাকাগুলো দিয়ে বাড়ি ফিরছিলাম। এমন সময় একটি ফাঁকা রিক্সা এসে আমার পাশে দাঁড়ালো। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য আমার জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ হলো। এখন আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আমি পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, কোনো রিক্সাও নেই। তখনই কোথা থেকে যেন উত্তর এলো, আমাকে খুঁজে লাভ নেই, আপনার মনের ভুল। আপনি বাসায় চলে যান, এই রাস্তা একদম ভালো না। বিশেষ করে রাতে কাউকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দিবেন না এবং নিজেও করবেন না। আমার কথা অমান্য করলে নিজের জীবন চলে যেতে পারে। মনে মনে দোয়া দুরুদ পড়ে সমস্ত শক্তি দিয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। আগে নিজে বাঁচি, তারপর অন্য সব কিছু দেখা যাবে। সেদিন দৌড়ে বাসায় চলে আসার পর থেকে তিনি বেশ অসুস্থ হয়ে যান এবং গত কুরবানি ঈদে তিনি মারা যান। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এই ছিল আমার বন্ধুর চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা তিনি শেয়ার করেছেন। আমি ঠিকানা সব কিছুই দিলাম, কারণ আপনারা সব ঘটনা পাঠানোর পরেই গত সপ্তাহে আমি দেখেছি যে অনেক ঘটনা নিয়ে অনেক কথা আসছে।
একটা ঘটনা সত্য প্রমাণ করাটা আমার জন্য যেমন কঠিন, আপনার জন্য কিন্তু মিথ্যা প্রমাণ করাটাও কঠিন, তাই না? কিন্তু এই যে আজকে এই মুহূর্তে যে ঘটনাটা বললাম, এরকম একটি ঘটনা আমি অনেক দিন আগে ভূত এফএমে বলেছিলাম। সেটা ছিল একজন ডক্টরের সাথে ঘটেছিল এই ঘটনাটি। ডাক্তার সাহেবের, আমার যতদূর মনে পড়ে, এখনও পরিষ্কারভাবে আমার মনে নাই অত কিছু, কিন্তু ডাক্তার সাহেবের কোনো একটা পেশেন্টের ঘটনা, মৃত্যু পথযাত্রী একজন পেশেন্ট, নাকি মারা গেছেন এরকম একজন পেশেন্ট, তিনি একজন ডক্টরের কাছে, তার মার কাছে, তার পরিবারের কাছে খবর পৌঁছে দিতে বলেছিলেন। এরকম একটা ব্যাপার আমি শুনেছিলাম। সুতরাং এই জিনিসগুলো কি, মানে যেই মানুষটি মারা গেছেন তার আত্মীয় স্বজন কারো পক্ষে কি এটা আসলে মানে এরকম ধরনের কোনো তথ্য দেওয়া সম্ভব? আমি ঠিক জানি না। আমি আসলেই মানে অনেক কিছু আমি হয়তো মানে আপনাকে বলেও বোঝাতে পারবো না। যে আমার কাছে এখনও মনে হয় যে আমি সামনাসামনি যে মানুষগুলোকে দেখতাম, তারা যখন ঘটনা বলতেন তাদের মধ্যে যে আমি শিহরণ দেখতাম, কারো কারো গুজবাম্প হয়, এই জিনিসগুলো দেখার পরে আমার মনে হতো যে না, আমার সামনে বসে আছেন যে মানুষটি, তার তো আসলে আমাকে ভুল কোনো কিছু বলে কোনো লাভ নেই। হ্যাঁ, এর মধ্যেও এলোমেলো অনেক ঘটনা পেয়েছি, এর মধ্যে অনেকে মানে কি বলবো যে আমাদের কাছে সত্য ঘটনা হয়তো প্রকাশ করেনি, সেগুলো আমরা খুব সযত্নে বাদ দিয়ে দিয়েছি। একদমই আমরা সেই ঘটনাগুলোকে প্রশ্রয় দেইনি। তো যাই হোক, এই সত্য মিথ্যা বিচারের ভারও আমার না, এবং এই বিচার বা এই বিশ্লেষণ যদি আপনি করতে চান তাহলে আপনি করতে পারেন, এবং আমাকেও আলোকিত করতে পারেন আপনার ভাবনা দিয়ে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সমস্যাও নেই। আর আমি যেটা করব সেটা হচ্ছে পরবর্তী ঘটনা যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় যাওয়া যাক। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Bhoot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। 26তম রোজায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আমার নাম শেজনু আহমেদ। আমি দিকপাই উপশহর জামালপুরে থাকি। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি বলেছেন, বর্তমানে জুয়েলারির ব্যবসা করি। আমি 2010 থেকে আপনাদের সাথে আছি, কিন্তু কখনো ঘটনা পাঠাইনি। এটাই আমার প্রথম ঘটনা। Bhoot.com-এ পাঠালাম। আমার ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি ঘটেছিল জামালপুর জেলা, ইসলামপুর থানা, উত্তর সিরাজাবাদ একটি গ্রামে। ব্রহ্মপুত্র নদীর ঘটনা এটি। তাহলে শুরু করা যাক। সিরাজাবাদ ইউনিয়নে চেয়ারম্যানের ছেলে নদীতে গোসল করতে যায়। তখন সময় ছিল 1:45। তার সাথে আরও কয়েকজন বন্ধুরাও ছিল। আর চেয়ারম্যানের ছেলের বয়স 20 কি 25 হবে। তার বন্ধুরাও তার সমবয়সী। তারা সবাই মিলে নদীতে গোসল করতে যায়। নদীর একপাশে তারা সবাই গোসল করছিল। তারা যখন গোসল করছিল তখন একটু দূরে ড্রেজার দিয়ে কিছু বাড়ি তোলা হচ্ছিল, এবং সেখানে একটা গর্তের সৃষ্টি হয়েছিল। ছেলেগুলো সেই গর্তের পাশেই গোসল করছিল। গোসল করার এক পর্যায়ে তারা সবাই স্রোতে গা ভাসিয়ে দেয়। স্রোতে ভাসতে ভাসতে হঠাৎ করে তারা গর্তের পাশে চলে আসে। তারা জানতো না এখানে গর্ত আছে। নদীতে খুব বেশি স্রোত ছিল না। অনেকক্ষণ সেখানে সাঁতার কাটে তারা। এক সময় তাদের মাঝে একজন তলিয়ে যাচ্ছে অতল পানির গভীরে। তা দেখে সবাই তাকে বাঁচাতে যায়। সবাই মিলে তাকে ওপরে টেনে তোলে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন সেখানে প্রায় ডুবে যাচ্ছিল। তাদেরকে বাঁচাতে যায় চেয়ারম্যানের ছেলে। তাদেরকে ওপরে টেনে তুলতে গিয়ে সে নিজেই অথই পানির গভীরে তলিয়ে গেল। কিন্তু সে খুব ভালো সাঁতার পারত। তারপরেও সেখান থেকে উঠতে পারল না। এই ঘটনা দেখে বন্ধুরা তাকে বাঁচাতে যায়। তার বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে ওপরে তুলতে পারেনি। সে তলিয়ে যায় অথই পানির গভীরে। অনেক হইচই হয়। নদীর আশেপাশের লোকজন ছিল, তারাও চলে আসে। তাদেরকে সব ঘটনা খুলে বলা হয়। সবাই তাকে খুঁজতে পানিতে নেমে পড়ে। কেউ জাল টানছে, কেউ ডুব দিয়ে তাকে খুঁজছে, কিন্তু
সব চেষ্টা বিফলে যাচ্ছে। যারা জাল ফেলছিল তাদের জাল কেটে যাচ্ছিল পানি থেকে, পুরোটা জাল আসছিল না। সবাই অনেক ভয় পেয়ে গেল। গ্রামের অনেক লোক চলে আসছে নদীর তীরে, ডুবুরিও চলে আসে। প্রথমে ডুবুরি যখন ডুব দেয় 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট হয়ে গেল, ডুবুরি ওপরে ওঠে না। কিছুক্ষণ পর সে ওপরে উঠে আসে খালি হাতে। সে উঠে বলল, চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব তাদের কাছে দৌড়ে গেলেন। ডুবুরি চেয়ারম্যানের পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে মাফ করবেন, আমি আর ডুব দিতে পারবো না। আপনারা অন্য ডুবুরিকে খবর দেন, আর একটা কবিরাজ সাথে নিয়ে আসেন। এই বলে তারা চলে যায়। কিন্তু এইসব কথা কেন বলল সেটা জানা গেল না। তাদের কথা মতো 2টা ডুবুরি আর একটা কবিরাজ নিয়ে আসা হলো। প্রথম ডুবুরি ডুব দিয়ে কিছুক্ষণ পরে সে উপরে উঠে আসে। তার চোখ মুখে একটা ভয়ের ছাপ ছিল। সবাইকে সে বলল, আমি অনেক মাছ দেখেছি, কিন্তু এত বড় মাছ আমি জীবনে দেখিনি। সে অনেক ভয় পেয়েছিল। সে ডুব দিবে না বলে জানালো। এদিকে আবার ইফতারের সময় হয়ে যাচ্ছে। অনেকে ইফতার করতে চলে যায়, সাথে ডুবুরিও ইফতার করতে চলে যায়। ইফতারের পর কবিরাজ নদীর তীরে ধ্যানে বসে। অনেকক্ষণ পর সে চেয়ারম্যান সাহেবকে বলল, আপনার ছেলে এখনো বেঁচে আছে, কিন্তু তারা আপনার ছেলেকে কিছুতেই ছাড়বে না। তাকে অনেকগুলো মৎস্য জিনে নিয়ে আটকে রেখেছে। এই মৎস্য জিনগুলো আপনার ছেলেকে কিছুতেই ছাড়ছে না। চেয়ারম্যান সাহেব কবিরাজকে বলল, আপনি কিছু একটা করেন। তখন কবিরাজ চেয়ারম্যানের স্ত্রীকে ডাক দিলেন। তার হাতে একটা বড় প্লেট দিলেন। সেই প্লেটে কলা, গ্লাস ভর্তি দুধ, আম, পেঁপে আরও অনেক কিছু ছিল, মানে যেটাকে বলা হয় ভোগ দেয়া। সেই প্লেটটি হাতে দিয়ে বললেন, এই প্লেটটা নদীতে ছেড়ে দেন। সেই প্লেটটি ভাসতে ভাসতে ওই গর্তের কাছে চলে গেল। কোনো দিকে নড়চড় হলো না। ওই প্লেটটি তখনও ভাসছিল। আর কবিরাজ চেয়ারম্যানের স্ত্রীকে বসিয়ে দিলেন। বললেন, আপনার ছেলে যতক্ষণ না পানি থেকে উপরে উঠে আসে ততক্ষণ এখানেই বসে থাকবেন। এই কথা বলে কবিরাজ ধ্যানে বসল। কিছুক্ষণ পর ধ্যান ভাঙল কবিরাজের। সে বলল, আপনার ছেলেকে ছাড়তে রাজি হয়েছে, কিন্তু তাদেরকে জানের বদলে জান দিতে হবে, মানে একটা আস্ত গরু দিতে হবে। তবেই আপনার ছেলেকে তারা জীবিত ছেড়ে দেবে। সবার মুখে একটু আশার আলো ফুটে উঠল। চেয়ারম্যান লোক পাঠিয়ে দিল ভালো দেখে একটা গরু কিনে নিয়ে আসতে। কিছুক্ষণের মাঝেই চেয়ারম্যানের লোকেরা গরু কিনে নিয়ে আসে। হঠাৎ করে গরুটা খুব জোরে জোরে ডাক দিল এবং নদীর দিকে এগিয়ে গেল, এবং গরুটা পানিতে নেমে পড়ছে। জানি না কেন, হয়তো বা সে বুঝে গিয়েছিল তাকে একটা প্রাণ বাঁচাতে হবে, কিন্তু সেটা আর হলো না। গরুটাকে পানি থেকে তুলে নিয়ে আসা হলো। কবিরাজ বলল, গরুটাকে জবাই না করে পুরো গরুটা নদীতে দিয়ে দাও। কিন্তু অনেকে বলছিল, গরুটা জবাই করে রক্ত নদীতে দাও আর মাংসগুলো দাও গরিবদের মাঝে। কথা মতোই তাই করা হলো। এটাই ছিল সব থেকে বড় ভুল। সব কাজ শেষ এখন। সবার মাঝে এখন ছেলেটার ফিরে আসার অপেক্ষা। সেহরি করার সময় চলে আসে। লোকজন অনেক কমে গিয়েছে। নদীর মাঝে সেই প্লেটটি এখনও আছে সেখানে, কিন্তু ফজরের আজান দেওয়ার সাথে সাথেই সেই প্লেটটি সেখান থেকে ভেসে চলে গেল। সবাই ভাবল ছেলেটা মনে হয় বেঁচে গেল। ছেলেটার মা বাবার মুখে একটু খুশির ভাব ফিরে আসলো। সেই খুশি আর বেশিক্ষণ তাদের কাছে রইল না। সবাই দেখল ছেলেটার লাশ নদীর তীরে ভেসে উঠেছে। এটা তো হবার কথা ছিল না। কবিরাজ বলেছিল জানের বদলে জান দিলে ছেলেটা জীবিত ফেরত আসবে। ছেলে ফেরত আসলো মৃত হয়ে কেন? ততক্ষণে কবিরাজ লাপাত্তা হয়ে গেছে। ছেলেটাকে নদী থেকে তুলে নিয়ে আসা হলো। চারিদিকে কান্নার রোল পড়ে গেল। ছেলেটার পেটে কোনো পানি ছিল না। পানিতে ডুবে মরার কোনো আলামত পাওয়া যায়নি। ছেলেটার গলায় 5 আঙুলের বড় বড় দাগ দেখা গিয়েছিল। তার গায়ে ভয়ানক দাগ দেখে মনে হচ্ছিল ধারালো কিছু দিয়ে তার শরীরটাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। লাশটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। লাশটাকে নদী থেকে তুলে নিয়ে বাড়িতে গেল সবাই। জানাজা হলো, মাটিও দেওয়া হয়ে গেল, কিন্তু উত্তর পাওয়া গেল না কিছু প্রশ্নের। এই ভয়াবহ ঘটনার সাক্ষী পুরো গ্রাম। রাসেল ভাই, আমি গ্রামের ছেলে। গ্রাম দিনের বেলায় খুবই সুন্দর, আর রাতের বেলায় তার চেয়েও ভয়ঙ্কর। প্রতিদিন কেউ না কেউ ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হচ্ছে। হয়তো ভালো করে গুছিয়ে লিখতে পারেনি, তাই ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন, এবং সেই কবিরা যেটা বলেছিল তিনি তারা ধারণা করছেন সেটির একটা কারণ, যে সেই কারণেই হয়তো ছেলেটিকে আর
ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি, এরকম একটা কারণ তারা বলছেন। হতে পারে, নাও হতে পারে। আবার পুরো জিনিসটা মানে আপনাদের উপরেই ছেড়ে দেবো। আমি এখানে কোনো আসলে মন্তব্য করব না, কারণ ছেলেটার তুলে নিয়ে আসার পরে আপনারা বলছিলেন যে ছেলেটার যে চেহারা, তার সব কিছু খুব অস্বাভাবিক ছিল। সুতরাং সেটা তো একটা চিন্তার বিষয়। এবং পানিতে ডুবে মরার যদি কোনো আলামত, মানে আমি জানি না সেই আলামত কেমন হয়, আমি বলতে পারবো না। আপনারা যারা জানেন তারা হয়তো বলতে পারবেন। সেই আলামত নাকি ছিল না। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন, আমি তাহলে খুবই খুশি হব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। 240তম এপিসোডে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হচ্ছে যে আর 10টা এপিসোড, মানে এই বছরেই তো আমরা আসলে 250 এপিসোডে পদার্পণ করতে যাচ্ছি। সো শুরু করেছিলাম 2020 সালের 14ই ফেব্রুয়ারি, এবং অনেকগুলো এপিসোড আপনাদের সাথে আমাদের হলো, এবং আপনারা ভালো মন্দ সব কিছুই ফিডব্যাক দিয়েছেন। সবসময় দেবেন, কারণ এতে আমাদের নিজেদের এই গঠনমূলক ফিডব্যাকগুলো আমাদের খুব দরকার। এগুলোতে আমরা নিজেরাও নিজেদেরকে সারিয়ে নিতে পারি। যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। পড়াশোনার দূরত্বের কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়। আপনার মুখে ঘটনা শোনা অনেক পছন্দের, তাই আপনি ঘটনাটি পড়ে শোনালে অনেক খুশি হব। আমি আপনার ভূত.com-এর অনেক বড় ফ্যান। ভূত.com ছাড়া আমার রাতে ঘুম হয় না। পরিচয় গোপন রাখলে খুশি হব। ভূত.com সবসময়ই শোনা হয়। এই প্রথম ঘটনা পাঠালাম। অনুপ্রাণিত হলে সামনে আরও পাঠাবো। ব্ল্যাক ম্যাজিক খুবই নিম্ন মানসিকতা ও নির্মম পরিণতির একটি কাজ, যা একটি পরিবারকে ধূলিসাৎ করে দেয়। সেই বোঝে যার জীবনে এমন কিছু ঘটে যায়। আগেই বলে দেই, বিশ্বাস করা বা না করা যার যার ইচ্ছের ব্যাপার। আর দেরি না করে আমি আমার ঘটনায় চলে যাই। আমি কুমিল্লার বুড়িচং উপজেলার একটা গ্রামের বাসিন্দা। আমার ছোট ভাই এবং আমার মা বাবাকে নিয়ে আমাদের পরিবার। আমি পরিবারের বড় সন্তান। আমার বাবা প্রায় 15 বছর ধরে প্রবাসে বসবাস করেন। বাবার প্রবাসে বসবাসের কারণে আমরা অনেক আরাম ও আয়েশে জীবন অতিবাহিত করি। সুন্দর বাড়ি হতে শুরু করে, ভালো ধরনের সব হোম অ্যাপ্লায়েন্স দিয়ে সাজানো হয় ঘর। পাশাপাশি ভালো স্কুল কলেজেও আমরা 2 ভাই বোন লেখাপড়া করে আসছি, যা অনেকেরই হিংসার কারণ হয়ে দাঁড়ায়। 2019 সালে যখন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ি, তখন আমার বাবা 6 মাসের ছুটিতে বাড়ি আসেন। কে জানতো বাবার এই বাড়ি আসাটাই কাল হয়ে দাঁড়াবে। বাবা বাড়ি আসার পর প্রায় 1 থেকে 1.5 মাস সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ একদিন রাত 1টা কি 2টার দিকে বাবা চিৎকার করে ওঠে। দৌড়ে বাবার রুমে গিয়ে দেখি বাবা অনবরত শ্বাস নিচ্ছেন। ওনার নাকি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার পাশাপাশি বলছে বুক জ্বালা করছে। বাবার চোখ উল্টে সাদা অংশ সামনে নিয়ে এসেছেন। এমন অবস্থা দেখে আমার ভাই গিয়ে গ্রামের ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে কোনো সমস্যা ধরতে না পেরে বলছেন দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তৎক্ষণাৎ বাবাকে নিয়ে হাসপাতালে যাই আমরা। ইমার্জেন্সিতে বাবাকে দ্রুত অক্সিজেন দেয়া হয়। এই যাত্রায় বাবাকে ফিরিয়ে আনতে পারি আমরা। সকালে ডাক্তার আসলে সব টেস্ট করিয়ে ডাক্তার কোনো সমস্যাই বের করতে পারলেন না। সব টেস্টের রিপোর্টে বাবা একদম সুস্থ। তখন আমার মায়ের বুঝতে বাকি রইল না কি হয়েছে বাবার সাথে। কি ভাবছেন সবাই? এত দ্রুত কি করে বুঝলাম বাবার কি হয়েছে? কারণটা তাহলে শুনুন। আমাদের বাড়ির একই উঠোনে আমাদের চাচা চাচিদের ঘর। ছোটকাল থেকেই দেখে আসছি চাচি জিন চালান দেন। অনেক মানুষ আসে চাচির কাছে এবং তারা সব নিজ সমস্যা নিয়ে আসে।
তার পাশাপাশি চাচির আমাদের অবস্থার প্রতি সবসময় একটা হিংসা কাজ করত। আমাদের বুঝতে দেরি হলো না কে কি করেছে। তাও সন্দেহ ছিল, পাকাপোক্ত করে তো আর সব কিছু বলা সম্ভব ছিল না। যাই হোক, সেদিন বাবাকে নিয়ে আমরা বাসায় চলে আসি। কথায় আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। পরদিন বাবার অবস্থার কিছুটা উন্নতি হলো। আমি আর মা চলে যাই পাশের গ্রামে এক কবিরাজের কাছে। কবিরাজ সব সমস্যা শুনে বললেন পরের দিন আবার যেতে। পরের দিন আমি আর আমার মা আবার সেই কবিরাজের বাড়িতে যাই। তখন কবিরাজ আমাদের বললেন, শোনো মা, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি সত্যিটা বলতে পারি। মায়ের অনুমতি পেয়ে কবিরাজ বললেন, ওনার ভাইয়ের স্ত্রী ওনাকে দুটো জিনকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে এই কালো জাদু করেছে। সাথে একটা বাচ্চা সম্ভাব্য ছাগলের তাজা রক্ত ও দুটি মুরগির রক্ত দিয়ে এই কালো জাদু করা হয়েছে। এবং কালো জাদু একমাত্র সেই ভাঙতে পারবে যে এই জাদু দিয়েছে। আমার দ্বারা এই কাজ সম্ভব না। একটা ছোট উপকার আমি করতে পারি। এই কথা বলে কবিরাজ থেমে গেলে মা কান্না জর্জরিত কণ্ঠে বলে উঠলেন, কি উপকার? কবিরাজ বললেন, এই জাদুর পেছনে কিছু শক্তিশালী তাবিজ পর্যায়ক্রমে ব্যবহার করা হবে। সেগুলি কোথায় কোথায় আছে আমি বলে দেব। তোমার রান্নাঘরের টিনের পশ্চিম চালে দেখবা একটা তাবিজ আছে। সেটা খুলে 10 বার ইন্নালিল্লাহ পড়ে এক নিঃশ্বাসে নদীতে ফেলে দিবা। এই তাবিজ সারাদিন সূর্যের তাপ গ্রহণ করে। এরপর রাতে তোমার স্বামীর শরীরে তার তাপ স্থানান্তর করে। আর খবরদার, এই তাবিজ খোলার সময় যেন তোমরা দুজন বাদে কেউ না দেখে। এই বলে কবিরাজ তার কথা শেষ করেন। কবিরাজকে তার হাত দিয়া বুঝিয়ে দিয়ে আমি আর মা কাঁদো কাঁদো মুখ নিয়ে বাড়িতে চলে আসি। বাড়ি এসে সন্ধ্যার পর মা রান্নাঘরের চাল থেকে তাবিজটা খোলেন এবং 10 বার ইন্নালিল্লাহ পড়ে নদীতে এক নিঃশ্বাসে ফেলে দিয়ে আসেন। তারপর বাবা কিছুদিন ভালোই ছিলেন। যেই বাবার প্রবাসে যাবার সময় ঘনিয়ে আসলো, বাবার মধ্যে আলাদা একটা পরিবর্তন চলে আসলো। তিনি কোনোভাবেই যাবেন না। কেউ কিছু বললে রকচটাভাবে মারধর করতে আসতেন। আমাকে আর আম্মুকে প্রায়ই হাত পা বেঁধে এক রুমে ফেলে রাখতেন। আমাদের না খেয়ে দিনের পর দিন কাটাতে হতো। কত কবিরাজ হুজুরের কাছে গিয়েছি, তাতে কোনো লাভ হয়নি। বাবার আর প্রবাসে যাওয়া হয়নি। আমাদের সুখের পরিবারে নেমে আসে অভাবের কালো ছায়া। বাবা দেশে কোনো ব্যবসা করতে চাইলেও একই অবস্থার সৃষ্টি হয়। এখন বাবা নিজেদের জমি জমা দেখাশোনা করে। কিছুদিন আগে বাবা অভাবে জর্জরিত হয়ে দেশের বাইরে যাবার পরিকল্পনা করেন। সবাই তাতে অনেক আনন্দিত হয়। কিন্তু এর 2 দিন পরে এক রাতে বাবা হঠাৎ চিৎকার করে চোখ উল্টে নিজের গলা নিজেই খামচে রক্তাক্ত করে ফেলে। মাকে মারধর শুরু করে। নিজের পাসপোর্ট, কাগজপত্র যা কিছু আছে সব কিছুতে আগুন ধরিয়ে দিয়ে চিৎকার করে বলতে থাকে, ও আমাকে যাইতে দিবে না, আমি যাবো না। আমার গলা চলে, বরফ পানি দে, বরফ পানি দে। বাবার এই রূপ আমরা কখনো দেখিনি। মা তৎক্ষণাৎ সেই কবিরাজকে ফোন দিলে কবিরাজ আমাদের ঘরের পেছনের বড় আম গাছটি কেটে ফেলার নির্দেশ দেন। পরের দিন পুরোটা গাছ কাটার পরে সবার চোখ কপালে উঠে যায়। গাছের ভেতর রক্তে ভেজা কাপড় দিয়ে মোড়ানো একটি মস্ত বড় তাবিজ। মা এটি দ্রুত আগের তাবিজের ন্যায় নদীতে ফেলে দিয়ে আসেন। বাবা এখন প্রায়ই রাত হলে এমন করে। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এখন আল্লাহই আমাদের শেষ ভরসা। ব্ল্যাক ম্যাজিক যে কতটা দুর্বিষহ, কতটা নির্মম, তা প্রত্যেকটা দিন আমাদের মনে করিয়ে দেয়। যারা এই সমস্ত কাজ করে তাদের জন্য আল্লাহ জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তর রেখেছেন। সুতরাং এই সব থেকে আমরা দূরে থাকি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে তিনি তার পরিচয় দিয়েছেন, যেটি তিনি গোপন রাখতে বলেছেন। সুতরাং তার পরিচয় আমি গোপন রাখছি এবং তার পরিচয় প্রকাশ করছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? আমি রাসেল আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার।
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। চমৎকার সব ঘটনা শুনছি আমরা আজকে। এখন সময় হলো অডিও ক্লিপে যাওয়ার। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটিতে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। রাসেল ভাই এবং ভূত.com-এর সকল শ্রোতাকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রথমেই আমি আমার পরিচয় পর্ব শেষ করে তারপরে আমি আমার ঘটনায় যাব। রাসেল ভাই, আমি সুজন, খুলনা বিভাগের বাগেরহাট জেলা থেকে বলছি এবং আমি বর্তমানে একটি ঔষধের ফার্মেসিতে কর্মরত অবস্থায় আছি। প্রিয় লিসেনার্স, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি, এই ঘটনাটি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা এবং ঘটনাটি ঘটেছে আমার ওই ফ্রেন্ডের বাসার কাছের একটা বড় ভাইয়ের সাথে। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার সাথে ঘটে সেই বড় ভাইয়ের নাম সফিউল্লাহ ভাই এবং সফিউল্লাহ ভাইয়ের বাসা খুলনা বিভাগের বাগেরহাট জেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোনো একটি গ্রামে। একটা কথা বলে রাখা ভালো, সফিউল্লাহ ভাই ছোটবেলা থেকেই অনেকটা চঞ্চল স্বভাবের এবং অনেকটা দুষ্ট প্রকৃতির ছিল। আরও একটা কথা, সফিউল্লাহ ভাইয়ের ফ্যামিলিটা আসলে অনেকটা ধার্মিক ফ্যামিলি, খুব একটা ধার্মিক ফ্যামিলি এবং সফিউল্লাহ ভাইয়ের বাবা একজন মাওলানা সাহেব। তো কাজেই সফিউল্লাহ ভাইকে ছোটবেলা থেকেই ইসলামিক লাইনে পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে সে ছোটবেলা থেকে। তো ঘটনাটি যখন ঘটে তখন সফিউল্লাহ ভাই সবেমাত্র হেফজ শেষ করে তিনি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। রাসেল ভাই, আরও একটা কথা বলে রাখা ভালো এখানে, সফিউল্লাহ ভাইয়ের বাবা যে মাওলানা সাহেব, উনি আসলে একটু তাবিজ কাগজ বা ঝাড়ফুঁক অথবা কাউকে যদি জিনে ধরা, জিনের আসর, এই রোগীগুলোর ট্রিটমেন্ট উনি করে থাকতেন এবং এই ট্রিটমেন্ট করার জন্য তার একটি বই ছিল, স্পেশাল একটা বই ছিল এবং একটা না অনেকগুলা বই ছিল এই টাইপের, যে বইগুলোতে আর কি আসলে মানে কোরআনের আলোকে এই ধরনের রোগীর ট্রিটমেন্ট করা আর কি। তো একদিন সফিউল্লাহ ভাই করলো কি যে সফিউল্লাহ ভাইয়ের বাবা আসলে আবার ওই বইগুলা লুকায় রাখতেন। উনি ওইগুলা ওনার যখন দরকার হতো উনি আসলে পড়তেন এবং উনি বইগুলা লুকিয়ে রাখতেন, কেউ যাতে দেখতে না পারে। মানে উনি চাতেন না যে এই বইগুলা কেউ পড়ুক আর কি। তো সফিউল্লাহ ভাই যেহেতু একটু দুষ্প্রকৃতির ছিল, কাজেই সফিউল্লাহ ভাই ওনার আগ্রহ জাগে যে ওই বইগুলা সে চুরি করে পড়বে, যে ওই বইগুলাতে আসলে কি আছে। তো তিনি আসলে তখন তার বয়স 17 কিংবা 18, খুব ছোট, অনেক বড় না। এবং ঘটনাটি ঘটে 2015 সালে। তিনি একদিন ওই ওনার বাবার ওই বই বের করে আর কি, বই বের করে উনি পড়তে থাকে। তো পড়তে পড়তে একটা পর্যায়ে উনি দেখে যে একটা লেখা আছে ওইখানে যে কোরআনের আয়াত দ্বারা সাপকে বশীকরণ করা। হ্যাঁ, মানে ওইখানে লেখা আছে যে এই মানে একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি সাপের সামনে গিয়ে পড়া হয় তা সাপ নিস্তেজ হয়ে যাবে, সাপ বশীকরণ হয়ে যাবে আর কি, এরকম একটা লেখা ছিল আর কি। উনি যখন বইটা দেখলেন তখন আর কি এরকমটা লেখা। তো উনি ওই আয়াতটা উনি পড়ছেন, পড়ে উনি মুখস্থ করে ফেলছেন। এমনিও উনি যেহেতু হাফেজ, উনি আয়াতটা দেখলেই আসলে উনি বুঝতে পারছেন যে কোন সূরার কোন পারার কত নম্বর আয়াত আর কি। ওনার তো মুখস্থ, যেহেতু উনি হাফেজ মানুষ। তো উনি ওই জিনিসটা দেখে আর কি উনি রাখছেন। একদিন হয়েছে কি, উনি ওনার বাসার সামনে একটা পুকুর ছিল, উনি পুকুর পাড়ে কোনো এক কাজে ওই পুকুরের ওই অপোজিট সাইডে উনি গিয়েছেন আর কি। গিয়ে দেখতেছেন যে একটি সাপ, একটি সাপ
একটি মানে মাছ খাচ্ছে পুকুর থেকে, পুকুরের একদম পাড়ে একটি সাপ একটা মাছ ধরে মাছটাকে আর কি খাচ্ছে আর কি মাছটা। তো তখন ওনার মাথায় ওই দুষ্টু বুদ্ধি খেলে গেল। উনি চিন্তা করলো যে দেখি আমি একটু ট্রাই করে দেখি যে ওই আয়াতটা পড়লে আসলে সাপ বশীকরণ হয় কি না, বা কি হয় জিনিসটা কি আমি দেখি। তো ওনার যেহেতু মুখস্থ ছিল আয়াতটা, উনি আস্তে করে সাপের কাছে গিয়ে এক মুষ্টি মাটি হাতে নিয়ে উনি আর কি ওই দোয়াটা পরে মাটিতে ফু দিয়ে উনি ওই মাটিটা সাপের গায়ে আর কি ছিটিয়ে দেয়। এবং সফিউল্লাহ ভাই যখনই ওই জিনিসটা মানে মাটিটা ছিটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই সাপটি মাছটাকে ছেড়ে দেয় মুখের থেকে, এবং অলৌকিকভাবে সাপটি মানে নিস্তেজ হয়ে যায় বা কোনো নড়াচড়া করে না আর কি। আসলে সাপটি ছিল একটা কেউটো সাপ, মেছো কেউটো আর কি। আসলে আমাদের গ্রামের ভাষায় সাপটিকে মেছো কেউটো বলে, যে সাপ কেউটো সাপগুলোতে সাধারণত মাছ খায় আর কি। তো ওই সাপটি আসলে তখন হঠাৎ করে মানে নিস্তেজ হয়ে যায়। হয়ে গেলে তখন সফিউল্লাহ ভাই আরও কিছু দোয়া মানে পড়ে সাপের গায়ে ফু দেয়। কাছে এসে ফু দিলে সাপ একদমই আর কি নরম হয়ে যায়, একদমই মানে সাপের মনে হচ্ছে যে কোনো নড়ার ক্ষমতা নেই। তখন সফিউল্লাহ ভাই তো খুব অবাক যে কিরে আসলে তো এটা তো কাজ হয়েছে। তখন ওনার মনের ভিতরে খুব একটা আনন্দ লাগে আর কি। তখন উনি ওই সাপটাকে সাপটা ধরে এনে আসলে উনি করেন কি, ওই যে উনি যেহেতু ছোট, উনি সাপটা এনে ওনার ফ্রেন্ড সার্কেল যারা ছিল বা ওনার থেকে ছোট যারা ছেলে মেয়ে ছিল এলাকায় আর কি, তাদের সবাইকে ভয় দেখাচ্ছে সাপটা দিয়ে, এই দেখ সাপ